আমরা যতদিন যাবত অ্যাকাউন্টিং শিখব, যতদিন যাবত অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করব, ততদিন পর্যন্ত এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে ফুল যে অ্যাকাউন্টিং ফুল যে অ্যাকাউন্টিং বইটা, সেই বইটাই মূলত এই হিসাবের উপর বেস করে গঠিত। অর্থাৎ যারা এই হিসাবটাকে ক্লিয়ার করতে পারবা তারা 80% বেসিক মনে করেন আপনার এমনিতেই হয়ে যাবে। তো আজকের ক্লাসের আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটাকে একবারে ক্লিয়ার করে দেওয়া। তো সেক্ষেত্রে আমি শুরুতে বলবো যে আমরা জানি হিসাবের শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ বলতে হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে, আর আগে যেটা করা হতো সেটা হচ্ছে সনাতন পদ্ধতিতে। তাহলে এই দুই ভাগকে আমরা একটু আলোচনা করব। তাহলে আধুনিক অ্যাকাউন্টিং এর হিসাবকে মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাইয়া? 5 ভাগে। কি কি? আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এখন আসেন আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আমরা একটু জানবো। পাশাপাশি একটা বিষয় মাথায় রাখবেন, হিসাব সমীকরণের সুবিধার্থে এই মালিকানা সত্ত্বটাকে আধুনিক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমার নিজস্ব একটা টেকনিক্যালি আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। এই বিষয়গুলো আমরা শুরুতেই জেনেছি পূর্ববর্তী ক্লাসে। সেটা হচ্ছে মূলধন হচ্ছে কি, এক মালিকানা ব্যবসায় মালিক নিজ থেকে ব্যবসায় যা কিছু দিবে সেটার যে আর্থিক মূল্যটা সেটাকে আমরা বলবো মূলধন। এটা একটা মালিকানা সত্ত্ব হিসাব, এটা তার অধিকারকে বা মালিকানা সত্ত্বকে বাড়ায়। আরেকটা বিষয় হচ্ছে কি, উত্তোলন। উত্তোলন জিনিসটা কি, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসা থেকে কোনো ধরনের কোনো সুবিধা গ্রহণ করে সেটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন। এই মূলধন যেমন মালিকানা সত্ত্বকে বাড়ায়, উত্তোলন ঠিক মালিকানা সত্ত্বটাকে একটু কমায়। সেজন্য মূলধনের সাথে মালিকানা সত্ত্বের একটা পজিটিভ বা প্লাসের সম্পর্ক, উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা নেগেটিভ বা মাইনাসের সম্পর্ক। এই হচ্ছে আমাদের টোটাল। আর মনে রাখবেন এখানে যে 4টা হিসাব আমরা দেখলাম, এই 4টা হিসাবের সাথে খেয়াল করবেন আমাদের এই মালিকানা সত্ত্বকে 2টা হিসাব করলে 6টা। আমরা যখন হিসাব সমীকরণ করব ভাইয়ারা, মজার বিষয় দেখেন, এখান থেকে আমরা কিন্তু সমীকরণের একটা আইডিয়া পেয়ে যাব। আবার ডেবিট ক্রেডিট যখন বিশ্লেষণ করব তখন আমরা জানি ডেবিট অঙ্ক সর্বদা ক্রেডিট অঙ্কের সমান হয়। একটু আগে পড়লাম, সেখানে আমরা কি করব, এখানে 6টার মধ্যে 3টাকে আমরা ডেবিট দিকে ফেলবো, 3টাকে ক্রেডিট দিকে ফেলবো। এখান থেকে আমাদের হিসাবের মূল সূত্রটা চলে আসবে কিভাবে আমাদের হ্রাস বৃদ্ধি ঘটে। ক্লিয়ার? এখন আসেন আমাদের শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয় সমূহ, এরপরে হচ্ছে ব্যয় সমূহ, আমরা সবাই জানি সম্পদ সমূহ, দায় সমূহ, মালিকানা সত্ত্ব সমূহ। এই 5টা হিসাব আমরা মূলত আলোচনা করব। এখন শুরুতে আমরা একটু আয়গুলাকে একটু জেনে নিই। খেয়াল করবেন আমি এখানে যে আয়গুলা আপনাদের জন্য লিখেছি, মাথায় রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে আপনাদের জন্য যে আয়গুলা লিখেছি, আয় বা রাজস্ব, এগুলা হচ্ছে যদি আপনি একবার মাথায় রাখতে পারেন আপনার আর কোনোদিন কোনো আয় নিয়ে সমস্যা হবে না। এগুলাই আয়। এই আয়গুলাকে আমরা আরেকটা নামে জানি, কেউ কি বলতে পারবেন? এই আয়গুলাকে আমরা যখন খেয়াল করেন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন শিখবো, এই আয়গুলাকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় আয়। তাহলে আয় যে কথা, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয় একই কথা। আপনি যখন আমি একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় লিঙ্ক আপ করে দিচ্ছি কেন, আপনি যখন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন করবেন তখন মুনাফা জাতীয় আয় পাবেন না বা প্রাপ্তি পাবেন না। মনে রাখবেন যেগুলা আয় সেগুলাই মুনাফা জাতীয় হয়। অর্থাৎ যে সকল খাত হতে ব্যবসায় স্বল্প মেয়াদে কি হয়, মুনাফা অর্জিত হয় বা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে এই পরিচালনার সর্বপ্রধান যে আয়গুলা হয়, যে স্বল্পমেয়াদী আয়গুলা হয়, যে স্বল্পমেয়াদী প্রাপ্তিগুলো আসে সেগুলাকে আমরা সাধারণত আয় বলে থাকি। তো আয়গুলা কি আমরা সবাই জানি, এই আয়গুলাকে আমরা সাধারণত একটা আয় আমরা সবাই জানি যে সর্বপ্রথম একটা ব্যবসায়ের সর্বপ্রধান আয় হচ্ছে বিক্রয়। আর সেই ব্যবসাটা যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না হয়ে সেবামূলক হয় তাহলে সেটার প্রধান আয় হচ্ছে সেবা আয়। এরপরে আসে শিক্ষানবিশ সালামি, উপভাড়া, লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, সম্পদ বিক্রয়জনিত মুনাফা, সুদ, আয়। এগুলা। এখন শিক্ষানবিশ সালামি কি, আমি ধরেন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, বিনিময়ে আমি টাকা পাচ্ছি, এটা আমার জন্য একটা শিক্ষানবিশ সালামি। ওকে, এটাও আয়, এটা ব্যবসার জন্য আয়। লভ্যাংশ প্রাপ্তি, লাভের অংশ পেলাম। উপভাড়া মানে হচ্ছে সাবলেট, আপনি 3টা রুম ভাড়া নিয়েছেন, সেটা আপনার জন্য খরচ, কিন্তু ওই 3টা রুমের মধ্যে আপনি আবার একটা রুম ভাড়া দিচ্ছেন। শহরে এটা আমরা সবাই দেখি, এটাকে বলা হয় সাবলেট। তো যার কাছে আপনি ওই একটা রুম ভাড়া দিচ্ছেন তার কাছে যে টাকাটা আপনি ব্যবসায়ের ক্ষেত্রে পাবেন সেটাই হচ্ছে সাবলেট বা উপভাড়া, অনেকে এটাকে ভাড়া প্রাপ্তি বলে। কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এগুলো আমরা বুঝি। সম্পদ বিক্রয় করে যে লাভটা হবে। সুদ, আয়, অর্থাৎ আপনি যে সুদ
কারো কোনো জায়গা থেকে যদি আপনি সুদ পান সেটা হচ্ছে সুদ আয়। যেমন আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করে রাখছেন, সেখান থেকে সুদ পেয়েছেন, ব্যাংকে জমা রাখছেন, সেখান থেকে সুদ পেয়েছেন, এই জাতীয় সুদ আয়গুলো। ওকে, যেমন বিনিয়োগের সুদ, ব্যাংক সুদ। আবার যদি মালিক ব্যবসা থেকে টাকা উত্তোলন করে, সেই উত্তোলনের জন্য ব্যবসাকে মালিক কি দিবে? সুদ দিবে। এটাও ব্যবসার জন্য একটা আয়। এই আয়গুলা মাথায় রাখবেন। এই আয়গুলা আপনারা ক্লিয়ার হলে আর কখনো আয় নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। আই থিঙ্ক এটা আপনারা 100% ক্লিয়ার। তাহলে আমাদের ব্যবসার আয়গুলা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো। ক্লিয়ার? জাস্ট ক্লিয়ার লেখেন, কিচ্ছু বলার দরকার না। কষ্ট করে একটু বাটনটা চেপে ধরে ক্লিয়ার লেখেন। হ্যাঁ, এবার আসবেন ব্যয়সমূহ। ব্যয়সমূহগুলোকে আমরা একটু দেখব। এগুলা কিন্তু আমি আবার আর্থিক বিবরণী পড়ানোর সময় আর পড়াবো না, মাথায় থাকে যেন বিষয়টা। আর্থিক বিবরণী পড়ানোর সময় এগুলো আর পড়াবো না। ব্যয় বা খরচ, ওই যে ব্যয় বা খরচকে আমরা আবার কি নামে জানবো? আমরা যখন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন বলবো, ব্যয়গুলাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ব্যয়গুলাই হচ্ছে মুনাফা জাতীয়, ওকে, মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। এতটুকু মাথায় রাখবেন, ব্যয়গুলাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে ব্যয়গুলা কি? ব্যবসা বাণিজ্য দৈনন্দিন পরিচালনা করতে গিয়ে যে সকল খাতে স্বল্পমেয়াদী খরচ সৃষ্টি হয় সেগুলোকে আমরা ব্যয় বলবো। এই ব্যয়গুলোর মধ্যে সর্বপ্রথম আসবে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে হচ্ছে ক্রয়, পরিবহন বা আন্তঃপরিবহন, মজুরি, আমদানি শুল্ক, নগর শুল্ক বা আবগারি শুল্ক, রয়্যালটি বা সত্ত্ব ভাড়া, জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, ডক চার্জ বা বন্দর খরচ, ড্রয়িং অফিসের বেতন, ভাড়া, মনিহারি, ডাকতার, অফিস বা কারখানা খরচ, বীমা প্রিমিয়াম, অবচয় অবলোপন, কর, বিকর, ডাকতার, নিরীক্ষা ফিস, আইন খরচ, বিজ্ঞাপন, বিক্রয় পরিবহন, তারপরে রপ্তানি শুল্ক, প্যাকিং খরচ, শোরুম ভাড়া, স্যাম্পল ও বিক্রয় মেলা খরচ, ভ্রমণ খরচ, কমিশন, ডেলিভারি ভ্যানের অবচয়, অনাদায়ী পাওনা, বিক্রয় ও বাজারজাতকরণ সংক্রান্ত অন্যান্য খরচ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, সুদ ব্যয়গুলা, যেমন ঋণের সুদ, আপনি ঋণ নিচ্ছেন, ঋণের জন্য সুদ দিতে হবে, ব্যাংক জমাদারিত্বের সুদ, মূলধনের সুদ। দেখেন অনেকগুলা ব্যয় আমি এখানে এনেছি। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলা বই, এতগুলা ব্যয় কি আমাদের দরকার আছে? অতগুলা ব্যয় দরকার নাই। আমি কি করেছি, আমি অ্যাকাউন্টিং এর যত ব্যয় আছে, যত ব্যয়, মানে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি জাস্ট এখান থেকে একবার মনে করেন স্ক্রিনশট দিবেন অথবা একবার নোট করে নেবেন ক্লাস শেষে, আপনাকে ব্যয় নিয়ে আর কখনো কোনো প্রবলেমে পড়তে হবে না। আপনি যখন আর্থিক বিবরণী করবেন তখন এটা জানবেন, আপনি যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবেন তখনও এটা লাগবে, আপনি যখন মিল করবেন তখনও লাগবে, আপনি যখন বই করবেন তখনও লাগবে, আপনি যখন আমাদের জাবেদা খতিয়ান, হ্যাঁ, এগুলা করবেন তখনও এটা লাগবে। অর্থাৎ প্রত্যেকটা যা কার্যপত্র করবেন সেখানেও লাগবে, কারণ আমরা জানি আয় আর ব্যয় দিয়ে আমরা তখন কার্যপত্রের বিশদায় বিবরণী করব। সো আমি একসাথে দিয়ে দিয়েছি কেন? আপনাকেও সামনের দিকে আমি কিন্তু এগুলো আর পড়াবো না। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন ব্যয় কি, আয় কি, হ্যাঁ, সেগুলো পড়াবো না। আর এগুলো প্রত্যেকটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যাবে, তবে আপনাদের যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, আপনারা এগুলো সম্বন্ধে শুনে এসেছেন, সেজন্য এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। আমাদের আলোচনা অনেক দীর্ঘ, সেজন্য আমরা সামনে চলে যাবো। এবার আসেন সম্পদ। সম্পদগুলো আমরা কি, সম্পদ কাকে বলে, এবার সম্পদের বিষয়টা কি সেটা আমরা সবাই মোটামুটি আমার মনে হচ্ছে জানি, যে যেগুলা থেকে আমরা যে সকল বস্তু আমরা ব্যবহার করব এবং যা থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো সেটাই হচ্ছে সম্পদ। এখন এই সম্পদগুলো কি, যেমন নগদ, ব্যাংক, নগদ সমতুল্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, সম্ভার, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, হ্যাঁ, অথবা স্বল্পমেয়াদী বিনিয়োগ। স্বল্পমেয়াদী বিনিয়োগ এখানে লিখছি। এরপর হচ্ছে আসবাবপত্র, কলকারখানা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, দালান কোঠা, ভূমি উন্নয়ন, হ্যাঁ, বৈদ্যুতিক সরঞ্জাম, সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড নেম, ব্যবসায়িক লাইসেন্স, ফ্রাঞ্চাইজ, ইজারা সম্পত্তি, এই যে যা আছে এগুলো সবই অ্যাসেট, যেটাকে আমরা বলি। ওকে, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। আপনি যদি চিন্তা করেন তাহলে বুঝবেন যে এগুলা থেকে আপনি ভবিষ্যৎ সুবিধা পাবেন অথবা এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বুঝি, যেমন আপনি কোনো একটা অগ্রিম খরচ করে ফেললেন। এখন অগ্রিম খরচ করলে আপনি কি করবেন? এটা থেকে ভবিষ্যৎ সুবিধা পাবেন, আপনাকে আর খরচ করতে হবে না। এখানে যারা কোর্সে অ্যাড হয়েছেন, যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তারা আগে টাকা দিয়ে দিয়েছেন, এখন সুবিধাটা পাচ্ছেন, সামনেও পাবেন। এটাই হচ্ছে আপনার সম্পদ। ওকে, আর যেমন আসবাবপত্র, কলকারখানা, এগুলো আমরা কি করি? ব্যবহার করি। এগুলো হচ্ছে সম্পদ। আমি এগুলা নিয়ে কথা বলবো না, কারণ এগুলো আপনারা জানবেন। দায়গুলা কি? একবারই সকল দায় আমি নিয়ে এসেছি আপনাদের।
প্রদেয় নোট বা প্রদেয় বিল, প্রদেয় হিসাব বা পাওনাদার, প্রদেয় খরচ বা বকেয়া খরচ সমূহ, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, হ্যাঁ, অগ্রিম আয় বা অনুপার্জিত আয় বা অনার্জিত আয়, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওডি বা ব্যাংক ওভারড্রাফট, প্রদেয় সুদ, প্রদেয় সুদটা অবশ্যই এখানে দেওয়া যাবে প্রদেয় বেতন ইয়ার জায়গায়, দীর্ঘমেয়াদী ঋণের চলতি অংশ, ঋণপত্র বা বন্ধকি ঋণ, প্রদেয় বন্ড, এগুলো হচ্ছে আমাদের দায়। কারণ দায় মানে হচ্ছে যা দিতে হবে, আপনার প্রতিষ্ঠানকে যা ভবিষ্যতে দিতে হবে, হ্যাঁ, সেটাই হচ্ছে দায়। এটা টেকনিক্যালি মাথায় রাখতে হবে আপনাকে। আজকে ক্লাসে আপনাদের উপস্থিতি কম, আপনাদেরকে উপস্থিতি বাড়াতে হবে, না হলে ক্লাস কিন্তু এইভাবে কন্টিনিউ করব না। ক্লাস যদি কন্টিনিউ এইভাবে না হয় তাহলে তো ক্লাস কন্টিনিউ করা যাবে না ভাইয়া, একজন দুজন নিয়ে ক্লাস করা তো যায় না। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব। আমি সারা পৃথিবীর সকল মালিকানা সত্ত্ব এখানে নিয়ে এসেছি। এক মালিকানা ব্যবসায় আমরা জানি মূলধন, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সেটা হয়ে যায় শেয়ার মূলধন। শেয়ার মূলধন দুই রকম হতে পারে, সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন। এরপরে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল, মূলধন সঞ্চিতি, জমাকৃত মুনাফা, অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয় বা রক্ষিত আয়ের ক্রেডিটসের, নিবঞ্চিত বা ডুবন্ত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল, পরিপূরক তহবিল, বিনিয়োগ তহবিল বা বিনিয়োগ সঞ্চিতি তহবিল, শেয়ার অধিহার বা প্রিমিয়াম, উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, এগুলো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। বিপরীত মালিকানা সত্ত্ব কোম্পানির ক্ষেত্রে আমরা জানি ট্রেজারি, হ্যাঁ, স্টক হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। এই হচ্ছে আমাদের 5টা হিসাব নিয়ে আমাদের টোটাল কথা। এখন আসেন, আমি বলছিলাম যে আমরা ওই যে হিসাব সমীকরণে একটা জিনিস দেখিয়েছি, কি দেখিয়েছি, 1 মিনিটে আবার নিচে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, কারণ আপনারা তো মনোযোগী না, সেক্ষেত্রে এই বিষয়টা হয়তো নাও মনে থাকতে পারে অনেকের। আমরা যে হিসাব সমীকরণে আমরা যে কি করেছি মনে আছেন? এই যে দেখেন, হিসাবকে 5 প্রকার, হিসাবকে মালিকানা সত্ত্বকে 2টা বাড়িয়েছি, বাড়িয়ে আমরা 6টা করেছি। এখন একটু খেয়াল করেন, এখানে আসেন তো, এখানে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা মালিকানা সত্ত্বকে কি করেছি, মালিকানা সত্ত্বটাকে আমরা, একটা মিনিট আমি এটা একটু ইয়ে করে দিচ্ছি, আচ্ছা যাক, এখানে দেখেন এই মালিকানা সত্ত্বের মধ্যে আমরা 5টা হিসাবকে 6টা হিসাব বানিয়েছি। তার মানে 1 হচ্ছে আয়, 2 হচ্ছে ব্যয়, 3 হচ্ছে সম্পদ, খেয়াল করেন, 4 হচ্ছে দায়, 5 নাম্বারটাকে আমরা 5, 6 বলতে পারি, 6টা। এর মধ্যে 3টাকে আমরা এক জায়গায় ফেলবো। মনে করেন ব্যয়, সম্পদ এবং উত্তোলন, এই 3টার চরিত্র একরকম। আর কি, আর হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব, হ্যাঁ, এই 3টার চরিত্র আরেক রকম। তাহলে আমরা যেটা করব, এই যে আয় মানে আমি যদি বলি 1, 4, 5, অর্থাৎ কি হচ্ছে, আয়, দায়, মূলধন, এই 3টা চরিত্র একরকম। আর হচ্ছে আমাদের 2, 3, 6, 2, 3, 6 মানে হচ্ছে ব্যয়, সম্পদ আর কি উত্তোলন, এই 3টার চরিত্র একরকম। অর্থাৎ এই 3টা চরিত্রকে আমরা, ব্যয়, সম্পদ, উত্তোলনকে আমরা স্বাভাবিকভাবে ডেবিট বলবো, আয়, দায়, মালিকানা সত্ত্বকে ক্রেডিট বলবো। কেন বলবো সেটাও কিন্তু আমরা সমীকরণ থেকে আনতে পারবো, তবে সেটার দরকার নাই এখন, কারণ এত বেসিক আপনাদের শেখার দরকার নাই, এগুলা ক্লাস 9, 10 বা ইন্টারে যারা প্রথম আসে তো তাদেরকে আমরা এটা শিখাই। এবার আসেন তাহলে আধুনিক পদ্ধতিতে আমরা এই যে দেখলাম সম্পদ, ব্যয়, উত্তোলন, এটাকে আমরা কি করি, ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে এগুলাকে ডেবিট লিখি। আয়, দায়, মালিকানা সত্ত্ব বা মূলধন, এটার ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে বা ক্রেডিট যার প্রকাশ করে বিধায় এটাকে আমরা ক্রেডিট পাশে লিখি। এখন আসেন